কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন। চলতি মাসের মাঝামাঝি তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। খেটে খাওয়াদের কপালে ভাঁজ। বাংলার সময়ের সঙ্গে আছে আমি মাহাদি হাসান এবং আমি ইশরাত জাহান। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ায় গাইবান্ধা এবং পঞ্চগড়ে হামলার শিকার হলেন সংখ্যালঘুরা। তাদের শতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত শিবির নেতাকর্মীরা। আহত হয়েছেন অন্তত 6 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। সোমবার রাতে সদর উপজেলার সংখ্যালঘুদের বেশ কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় জামায়াত শিবির নেতাকর্মীরা। হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। এদিকে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল ঘুরে চলে যাওয়ার পর দুপুরে আবারও হামলা চালায় জামায়াত শিবির কর্মীরা। এ ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রামপ্রসাদের সবাই নিয়ে যে মারধর করেছে, ফেলে দিছে। তো সবাই আমার শ্বশুরকে আমরা ধরতে গেছি, এদিকে বাড়ির পিছনে আসে পলপুঞ্জে আগুন লাগিয়ে দিচ্ছে, বিশৃঙ্খলা করছে, ঘর ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, ঘর বাড়ি ভাঙিয়ে দিচ্ছে। সন্ধ্যের পর বাড়ি থেকে বাইরে হতে পারতেছে না, এইরকম আমাদের ভয় দেখাতেছে, হুমকি চালাতেছে। যারা দল করে তারা জামা শিবিরেরা। সংশ্লিষ্ট এলাকায় আমরা টহল বৃদ্ধি করেছি এবং পুলিশ, র্যাব, বিজিবি এই নিয়ে যৌথ অভিযান আমাদের অব্যাহত আছে। উত্তরা যে ঘটনাগুলো, এটাতে অলরেডি মামলা হয়েছে, তো আসামিগুলো অবশ্যই ধরা পড়বে। পঞ্চগড়ে সোমবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার জগন্নাথ বাজারে হিন্দুদের শতাধিক দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের পথ অবরোধ করে জামায়াত শিবির নেতাকর্মীরা। পরে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে। এই ঘটনায় এক পুলিশ কনস্টেবল সহ 5 জন আহত হয়েছেন। এছাড়া মঙ্গলবার দিনভর এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে জামায়াত শিবির কর্মীরা। সাবিহা নিপা, সময় সংবাদ। এদিকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে যশোর ও দিনাজপুরে নামে বেনামে প্রায় 450 জনকে আসামি করে 2টি মামলা করেছে পুলিশ। নির্যাতিতদের নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প বসানোর পাশাপাশি দোষীদের গ্রেপ্তারে বিশেষ অভিযানও শুরু করেছে তারা। অভিযানে এখন পর্যন্ত যশোরে 2 জন এবং দিনাজপুরে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের অভয়নগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় 39 জনের নাম উল্লেখ সহ বিএনপি জামাতের আরও অন্তত 250 নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। মামলার পর সোমবার রাতে অভয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করেছে তারা। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তায় চাপাতলা মালোপাড়ায় বসানো হয়েছে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প। ওখানে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা একটা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি। যারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছিল তারা সবাই ফেরত আসছে, সেটা স্বাভাবিক জীবনযাপন করা শুরু করছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে 1 দিনের বেতন তাদের জন্য দেওয়া হয়েছে। এদিকে হামলার সাথে বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, গ্রেপ্তারের নামে তাদের নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ। বিনয়ের সঙ্গে বলতে চাই, বিষয়টি তদন্ত করা দরকার। যিনি আজকে নির্বাচন করেছেন বা ওখানকার সংসদ সদস্য যে রণজিৎ রায়, তিনিও বলে স্টেটমেন্টে বলেছে যে এই ঘটনার সঙ্গে ওয়ার্ড সাহেবের লোকজন জড়িত, কিন্তু আমরা দেখছি উদরপিণ্ডে উদর ঘাড়ে চাপানোর একটা প্রবণতা। অন্যদিকে দিনাজপুর সদর উপজেলার করনাই গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 16 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও অন্তত 200 ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে কিছু সাহায্য দেওয়ার পাশাপাশি হামলার ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া আক্রান্তদের নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প বসানো ছাড়াও দোষীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আমরা একটা তদন্ত কমিটি করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নেতৃত্বে। এছাড়া একজন ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষণিকভাবে ওখানে নিয়োগদান করেছি, যাতে করে ওখানে যে পুলিশ বাহিনী কর্মরত থাকবে তাদেরকে নির্দেশনা প্রদান বা আইনি সহায়তা বা যদি প্রয়োজন হয় সাথে সাথে গিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 7 জন গ্রেপ্তার হয়েছে, 2 জনের ব্যাপারে আমাদের অনুসন্ধান চলছে, 5 জনকে আমরা কোর্টে চালানো হচ্ছে। গত রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ভোট দিতে যাওয়ার কারণে যশোর ও দিনাজপুরের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। লাগাতার অবরোধের মধ্যে চলা 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল সমর্থকরা। এছাড়াও চট্টগ্রামের আসকার দিঘির পাড় এলাকায় জামায়াত শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে 2টি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিবির কর্মী। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।
জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস মেল ট্রেনটি স্টেশন ছাড়ার পর হরতাল সমর্থকরা ট্রেন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা ইট পাটকেল ছড়িয়ে ট্রেনের অধিকাংশ বগির জানালার গ্লাস ভাঙচুর করে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জের কোমরপুরে অবরোধকারীরা 40টি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় যৌথ বাহিনীর সাথে 18 দলের কর্মীদের ব্যাপক সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়। এদিকে পলাশবাড়ীতে অবরোধকারীদের ধাওয়া একটি ট্রাক খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে চট্টগ্রামের আশকার দিঘির পাড় এলাকায় জামায়াত শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে 2টি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশের পাল্টা ব্যবস্থায় শিবিরের এক কর্মী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করে পুলিশ। এদিকে নগরীতে যান চলাচল সহ নগরীর জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে বরিশালে যানবাহন চলাচল ছিল একেবারেই স্বাভাবিক। নগরীতে রিকশার পাশাপাশি বাসও চলতে দেখা গেছে। এদিকে সকালে বিভিন্ন অভ্যন্তরীণ নৌরুটে ছেড়ে গেছে নৌযান। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোকেও ঘাটে ভিড়তে দেখা গেছে। সিলেটে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে হরতাল। নগরীতে সংঘাত এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দূরপাল্লার রুটে চলাচল না করলেও নগরীতে যান চলাচল ছিল স্বাভাবিক। ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। শহরে বিভিন্ন সড়কে রিকশা, ইজি বাইক, টেম্পো সহ হালকা যান চলাচল করতে দেখা গেছে। এদিকে ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ছেড়ে যায়নি দূরপাল্লা রুটের কোনো বাস। রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথেই রাস্তায় যানবাহনের ভিড় বাড়তে শুরু করেছে। এদিকে রেল স্টেশন থেকে যথাসময়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেছে, তবে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস চলাচল। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে খুলনায় হরতালে কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। সকাল থেকে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বিপাশা রায়, সময় সংবাদ। হরতাল অবরোধের আগুনে এবার ফেনীতে মারা গেলেন এক কাভার্ড ভ্যান চালক। সোমবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রাসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্বৃত্তরা চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় গাড়িতে আগুন ধরে গেলে চালক শাহ আলম এবং তার সহযোগী আলামিন শরীরে আগুন নিয়ে লাফিয়ে পড়েন। ঘটনাস্থলে মারা যান চালক। তার সহযোগীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। নিহত কাভার্ড ভ্যান চালক কুমিল্লা সদর দক্ষিণের জগৎপুর গ্রামের শামসুল হকের ছেলে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন চালকের সহযোগী আলামিনের অবস্থা আশঙ্কাজনক। মুখে এবং মাথায় খুব বোমের ইনজুরি হয়েছে এবং ধারণা করা হইতেছে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণেই সে একদম সাথে সাথে মারা গেছে। আর আহত যে তার মুখও বার্ন আছে, বার্নের পরিমাণ কম, তবে সে একদম ডিপলি আনকনশাস। এদিকে চট্টগ্রামে অবরোধের আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন লেগুনা চালক মোহাম্মদ মৃদুল। সোমবার অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় পুড়ে গেছে তার শরীরের 95%। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 9:45টার দিকে নগরীর পলিটেকনিক মোড়ে অবরোধকারীরা চলন্ত একটি লেগুনায় পেট্রোল বোমা ছুড়ে মারে। চালকের শরীরে লেগে বোমাটির বিস্ফোরণ ঘটলে আগুন ধরে যায়। দগ্ধ চালককে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমার ছেলে আমার গৃহস্থে যায় আমার বাসায় কইছে আমার ছেলের বোম মারছে, আমার ছেলের মইছে। শেষের তো একটা ভাড়া নিয়ে আমি টেকনিক্যাল আইছি, আজ চুকুই দেই এটা গাড়িটার আগুন লাগিয়ে দিছে। আর আপনি রেখুই অনৈফল আমার ছোটো বাচ্চাটা আমি কইতারি না, ওই দিক মানুষের ধরাধরি করে নিয়ে গিয়ে আমার ছেলেটারে রোডের কানে নিয়ে গেছে। প্রায় 95% মিক্সড বার্ন, রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। বাংলা সময় আরো থাকছে। নির্বাচনের পরও কাটছে না শঙ্কা। চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যে এখনো স্থবিরতা। সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ পেশাজীবীদের। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। ঢাকার দোহারে নির্বাচন পরবর্তী সহিংসতায় 5 জন নিহতের ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খানের ভাই মোতালেব খান সহ 56 জনের নাম উল্লেখ করে 136 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত মোকসেদ খন্দকারের ছেলে মোতালেব খন্দকার বাদী হয়ে মঙ্গলবার সকালে দোহার থানায় মামলাটি করেন। আসামিদের মধ্যে 80 জনকে অজ্ঞাত পরিচয় বলে উল্লেখ করা হয়।
এছাড়া এই মামলায় আটক আনোয়ার চোকদার এবং আওয়ামী লীগ নেতা হুকুম আলী চোকদারকে প্রধান আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার সকালে ঢাকা 1 আসনে বিজয়ী জাতীয় পার্টির সালমা ইসলামের সমর্থকদের ওপর আওয়ামী লীগ পরাজিত প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থকদের হামলায় 5 জন নিহত হয়। রহমান শেখের বাড়ির সামনে দিয়ে ওই মকবুল যাচ্ছিল মোটরসাইকেল চালায় খুব স্পিডি ওয়েতে, সেখানে দোলাবালি উঠছে, ওখানে বসা ছিল রহমান শেখের ছেলে এবং ভাইয়েরা। এরা সম্ভবত এটার বিরোধিতা করছে। এই বিরোধিতা করার সূত্র ধরে তারপরে মানে এক পক্ষ আরেক পক্ষকে, যেহেতু তাদের পূর্ব থেকেই মনোমালিন্য মতবিরোধ ছিল, সে কারণে তারা এক পক্ষ আরেক পক্ষের উপরে আক্রমণ করছে। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন।